স্যার আজকে কথা বলছি আপনার সুশৃঙ্খল যে জীবন ছিল, আপনার সেনাবাহিনীতে আপনি ছিলেন, একই সঙ্গে রাজনীতি করেছেন, একই সঙ্গে আপনি একজন খেলোয়াড় ছিলেন, বিখ্যাত খেলোয়াড় হিসেবে আপনি পরিচিত। এইসব বিষয় নিয়ে আজকে আপনার সাথে কথা বলতে চাই। তো আপনার এই দিনগুলো আসলে 3টি প্ল্যাটফর্মে আপনি একসঙ্গে ছিলেন এবং ব্যক্তি জীবনও আপনার রয়েছে। একজন মানুষের এত কিছু, এত বর্ণাঢ্য জীবন, এটাকে স্যার আপনি কীভাবে মূল্যায়ন করেন? খেলাধুলা, রাজনীতি এবং সামরিক বাহিনীর জীবন, এই 3টি অধ্যায়ে আমার জীবন বিস্তৃত। প্রত্যেকটি আমি উপভোগ করেছি। সবচেয়ে বেশি উপভোগ করেছি আমি আমার সৈনিক জীবন। প্রধান কারণ যে 1971-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিলাম সৈনিক ছিলাম বলেই। এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা একটা বিরাট গৌরব। আমি যুদ্ধে আহত হয়েছিলাম, বয়সে তখন তরুণ ছিলাম, দেশের জন্য জীবন উৎসর্গ করতে সবসময় প্রস্তুত ছিলাম এবং দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্যেই মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দেশের স্বাধীনতার জন্যে হাজার হাজার মুক্তিপাগল তরুণ ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিল, সেই উন্মাদনার আমি একজন সাক্ষী। এবং মুক্তিযুদ্ধ আমাদের জীবনের পরম গর্ব। সেই জন্যই সৈনিক জীবনটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছিল। খেলোয়াড়ি জীবন তো আমি খেলেছি নিজের আনন্দের জন্যে, এবং সাথে সাথে জনগণকে যদি আনন্দের খোরাক দিয়ে থাকি সেটাও আমি সৌভাগ্য বলে মনে করি। এবং খেলোয়াড়ি জীবনও আমি উপভোগ করেছি। বয়সে সদ্য যুবক দেশের বাইরে খেলতে গিয়েছি। পাকিস্তান জাতীয় দলের হয়ে 3বার ইরানে, একবার তুরস্কে, একবার বার্মাতে খেলতে গিয়েছিলাম। সে সময়কারও অনেক সুন্দর স্মৃতি রয়েছে। এবং বাংলাদেশে তখন তেমন বিনোদনের তেমন কোনো উপকরণ ছিল না। টেলিভিশন এসেছে 64 সালে। তো এই খেলাধুলাই, বিশেষ করে ঢাকা ফুটবল লিগ, আগা খান গোল্ড কাপ, এইসব টুর্নামেন্ট ঢাকার জনগণের খুবই প্রিয় অনুষ্ঠান ছিল। ক্রিকেট তখনও এত জনপ্রিয়তা পায়নি আজকের মতো। ফুটবল ছিল জনগণের কাছে খুবই প্রিয় একটি খেলা। দেশের সবচাইতে জনপ্রিয় দল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে 12 বছর খেলেছি। এই সমর্থকপুষ্ট এই দলটি আমাকে অনেক সম্মান দিয়েছে। সেই জন্য এই খেলাকে আমি খুবই উপভোগ করেছি। স্যার আরেকটি বিষয়ে আমি আপনার এই কথাতেই আসবো। আপনার রাজনৈতিক জীবনটাও কিন্তু বেশ বর্ণাঢ্য এবং উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে, এবং সবশেষ আপনার জীবনের সর্বোচ্চ জায়গা আপনি এখন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হয়েছেন। এইটাকে স্যার আপনি কীভাবে এনজয় করেন স্যার, যদি বলি হবে? রাজনীতি করছি আমি 40 বছর ধরে। প্রথম দিন জাতীয় সংসদে যখন বসেছিলাম একদম লাস্ট রোতে, সেখান থেকে স্পিকারের চেয়ার পর্যন্ত আসতে আমার 40 বছর লেগেছে। অত্যন্ত ঘটনাবহুল এই রাজনৈতিক জীবন। তবে রাজনীতি খুব বেশি এনজয় করি না আমি। তার কারণ খুব ব্যস্ততা থাকে। বহু মানুষের ব্যক্তিগত চাওয়া পাওয়া মেটাতেই আমাদের অনেক সময় দিতে হয়। তবে আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম। বিশেষ করে গত 16 বছরে আমি 5বার জেলে গিয়েছি। একবার এয়ারপোর্ট থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, চিকিৎসা নিতে ভারতে যাচ্ছিলাম, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিতে এসছে। এইভাবে নানান ধরনের বিড়ম্বনার শিকার হয়েছে। এমনকি স্যার আপনি নির্বাচনের সময় অবরুদ্ধ ছিলেন, আপনার ভোলা যে 3 আসন থেকে যে নির্বাচন আপনি করতেন। 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী হিসাবে ঢাকার থেকে যাত্রা করলাম, সদরঘাটের দিকে লঞ্চে যেতে হয়। মাঝপথে শুনলাম লঞ্চটাই ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত এবং লঞ্চটাকে নদীর অপর পারে নিয়ে গিয়েছে। ফলে নিজের নির্বাচনী এলাকায় প্রথম দিন যেতেই পারলাম না। আমি এসে চিফ ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করলাম। পরের দিন আমাকে একটা পুলিশ এসকর্ট দেওয়া হলো। সেই এসকর্ট নিয়ে আমার নির্বাচনী এলাকা লালমোহনে গেলাম এবং লালমোহনে আমার পৌরসভায় আমার বাসায় প্রবেশ করার পর পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রেখেছে এবং পরবর্তী 16 দিন আর ঘর থেকেই বেরোতে পারলাম না। নির্বাচনের দিনও বেরোতে পারি নাই। আওয়ামী মস্তানেরা এবং পুলিশ বাহিনী মিলে আমাকে গৃহে অবরুদ্ধ রেখে সেই নির্বাচনটি পার করলো। অনেক দুঃখজনক স্মৃতি আছে। অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। একবার ঢাকা শহরে 2.5 মাস আমার এক সমর্থকের বাসায় পালিয়েছিলাম, পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। তো এই ধরনের ঘটনাবহুল অনেক ঘটনা রয়েছে। তো রাজনীতি উপভোগ করার খুব সুযোগ আসেনি।
তবে এবারের সর্বশেষ যে ত্রয়োদশ সংসদের যে নির্বাচন, এটি আমার একটি স্মরণীয় নির্বাচন। সেখানে সাধারণ আমার এলাকাবাসী লালমোহন এবং তজুমুদ্দিন আমার নির্বাচনী এলাকা, ভোলার দুটি উপজেলা, তারা এই 40 বছর সবসময় আমাকে অকুণ্ঠভাবে সমর্থন জুগিয়ে এসেছে এবং দুটি নির্বাচন আমার খুবই স্মরণীয়। একটি হলো 1991 সালে আমি একজন স্বতন্ত্র প্রার্থী রূপে, প্রথমবার যে নির্বাচনটা করেছেন, এটা আমার তৃতীয় নির্বাচন। তৃতীয়। 1991 সালে সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনের 3 জন মাত্র প্রার্থী নির্বাচনে জিতেছিল 300 জনের মধ্যে। আমি তাদের মধ্যে একজন এবং সর্বোচ্চ ভোট পেয়েছি। এটার কৃতিত্ব আমি জনগণকে দিতে চাই, তারা আমাকে বেছে নিয়েছে। আর এর পরের নির্বাচনটি এবার যে এই বছর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটি দীর্ঘদিন এই ঘরে বন্দি থাকার পর, জেল জুলুমের পর এই নির্বাচনে অংশ নিয়েছি। স্বৈরাচার বিদায় হয়েছে এবং জনগণের অনেক আত্মত্যাগের ফলেই, অনেক মানুষের জীবনের বিনিময়ে এই একটি সুষ্ঠু নির্বাচন আমরা পেয়েছি। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই, তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন। এবং এই নির্বাচনে আমি আবারও জনগণকে কৃতিত্ব দিতে চাই। 119টা আসন আমার নির্বাচনী এলাকায়, 119টা ভোট কেন্দ্র ছিল, প্রত্যেকটিতেই তারা আমাকে বিজয়ী করেছে। এটি আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা। এবং এই নির্বাচনের ফলে জনগণ আশান্বিত হয়েছে। জনগণের অনেক আশা যে মাফিয়া সরকারের বিদায়ের পর আমরা একটি গণমুখী সরকার পেয়েছি। এই সরকার, রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছে। তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে অনেক উন্নয়ন পরিকল্পনার কথা বলা আছে। আশা করব যে জনগণের যে অনেক আশার পর, জনগণ যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অর্জন করেছে, তাদের এই ম্যানিফেস্টো এবং এই জনগণের আশাকাঙ্ক্ষার যদি উপযুক্ত মূল্য আমরা দিতে পারি, তাহলেই জনগণের কষ্ট সার্থক। আমরাও যে নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করি, জেল জুলুম নানা ধরনের নির্যাতনের মধ্যে দিয়ে আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আমাদের জন্য এটি একটা সফলতার স্বাক্ষর রাখবে বলে মনে করি। স্যার, আপনি যখন বলছেন যে আপনাদের যারা নির্বাচিত হয়েছে, যারা সরকার গঠন করেছে, তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, কিন্তু এই ম্যান্ডেট নিতে গিয়ে বা নিয়ে আসতে তাদের তো 17 বছর আসলে নিপীড়নের মধ্যে দিয়ে আসতে হয়েছে। সেই সময়টা আপনি বলছিলেন যে আপনি জেলে ছিলেন, কখনো আপনি অবরুদ্ধ ছিলেন, প্রার্থী হিসাবেও আপনি ভোট দিতে যেতে পারেননি বা আপনার প্রার্থী ভোটারও দিতে পারেননি। এই সময়টা আসলে আপনি কোন বিষয়টাকে আসলে বেশি প্রাধান্য দিবেন? ওই ত্যাগের মূল্যায়নটাকে আসলে এখন কি হচ্ছে সবার ক্ষেত্রেই, এবং এই সরকার বা বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে তাতে করে সেই বিষয়গুলো কি অতীত থেকে কোনো শিক্ষা নিচ্ছে কিনা? এখন পর্যন্ত মাত্র 3 মাস সময় অতিবাহিত হয়েছে, সুতরাং এটা টু আর্লি টু কমেন্ট। আমি মনে করি যে সরকার চেষ্টা করে যাচ্ছে। এই সংস্থার বিরোধী দলকেও আমি মনে করি যে তারা যথেষ্ট সহযোগিতা করছে সরকারের সাথে, এবং তাদেরও নিজস্ব, তারাও তাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী পদক্ষেপ দিচ্ছে এবং বিএনপির দিকে জনগণ অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। 17 বছর তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া প্রায় 7 বছর কারাগারে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন, কোনো চিকিৎসা পান নেই, যে জন্যই হয়তো তার বয়স হয়েছে, কিন্তু তারপরেও আমার মনে হয় তিনি আরও সুস্থ হতে পারতেন। তিনি কোর্টে প্রবেশ করেছেন পায়ে হেঁটে, আর জেল থেকে বেরিয়ে এসেছেন হুইল চেয়ারে। এটি আমাদের সকলকেই বেদনাহত করেছে। বেগম জিয়া আমাদের সাম্প্রতিককালের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। বিএনপি যারা করে প্রত্যেকের মনে একটি কোমল স্থান রয়েছে বেগম জিয়ার জন্যে। তার মৃত্যুতে আমরা অনেক কিছু হারিয়েছি। বিশেষ করে শুধুমাত্র বিএনপি নয়, সারা দেশের জনগণের কাছে, রাজনীতি সচেতন মানুষের কাছে বেগম জিয়া একটি পরম আস্থার প্রতীক। তার অবর্তমানে আমরা সেই বাংলাদেশ আর ফিরে পাবো না। তিনি অনেক কষ্ট পেয়েছেন জীবনের শেষ দিনগুলোতে, স্বৈর সরকারের হাতে বারবার নিগৃহীত হয়েছেন। এগুলোই আমাদেরকে অত্যন্ত দুঃখ দেয়। বাংলাদেশ তো এমন হওয়ার কথা ছিল না। বাংলাদেশ যারা 71-এ অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছে, সেখানে রাজনীতি তো সাবলীল গতিতে চলা উচিত ছিল, কিন্তু সেখানে কখনো সামরিক শাসন এসেছে, কখনো মাফিয়া শাসন এসেছে,
সাধারণ মানুষের মৌলিক অধিকার বিনষ্ট করা হয়েছে, মৌলিক অধিকার তারা ভোগ করতে পারেনি সাধারণ মানুষ, এগুলো আমাদেরকে দুঃখ দেয়। এবং সাধারণ মানুষের জীবনে অনেক কষ্ট, পুলিশি অত্যাচার, মিথ্যা মামলার অত্যাচার, অজস্র গায়েবী মামলার শিকার হয়েছি আমরা, আমাদের কর্মী বাহিনী। সুতরাং এগুলোতে এরপর যেন বাংলাদেশে আর স্বৈরশাসক আমরা আর দেখতে চাই না। আমরা চাই 5 বছর পর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে কিংবা আগের দল বহাল থাকবে, কিন্তু জনগণকে যেন আর মাফিয়াতন্ত্রের শিকার হতে না হয়, এটাই আমরা আশা কামনা করি। স্যার, আপনি যখন বলছিলেন যে বিএনপি নেত্রী, প্রয়াত বিএনপি নেত্রী এবং বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন, যেটা আসলে আমরাও ইতিহাস থেকে দেখেছি এবং আমরা নিজেরাও যখন সংবাদ সংগ্রহ করতে গিয়েছি দেখেছি ওনার সংগ্রামী জীবন, এবং সব শেষ সময় তিনি কারাগারে ছিলেন, হাসপাতালে ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন। তো আপনি তো তাকে খুব কাছ থেকে দেখেছেন এবং প্রথম সরকারের আপনি তার সঙ্গেও ছিলেন এবং তো পরবর্তীতে সময় আজকের দিন পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত আপনার সাথে ছিলেন। কোনো স্মৃতি কি মনে পড়ে আপনার জীবনে যে তার সাথে একটা কোনো ঘটনা আছে যারা খুবই আসলে আমাদের জানাতে চান আপনি? বেগম জিয়ার সাথে আমার প্রথম সাক্ষাতের স্মৃতি আজও স্মৃতিপটে অমলিন। 1968 সালের নভেম্বর মাসে আমি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করি। তখন মেজর জিয়াউর রহমান আমাদের একজন প্রশিক্ষক ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে। মিলিটারি একাডেমির একটা ট্র্যাডিশন হলো, যেই ক্যাডেট যেই রেজিমেন্টে যায় সেই রেজিমেন্টের যারা প্রশিক্ষক থাকেন, ইনস্ট্রাক্টররা, তারা ওই ক্যাডেটদেরকে নৈশভোজে আপ্যায়িত করে। দাওয়াতের রেওয়াজ ছিল। দাওয়াতের রেওয়াজ ছিল। তো আমার কোর্সে আমি একাই ছিলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। তখন 3 জন প্রশিক্ষক ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরফ থেকে, মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন আব্বাস হায়দার। তো ক্যাপ্টেন জিয়াউদ্দিন আমাকে এসে বললেন যে তুমি যেহেতু একা, তোমাকে আর কোনো রেস্টুরেন্টের নৈশভোজে নিয়ে যাব না, তোমাকে এক বাসায় নিয়ে যাব, পরদিন রেডি থেকো। পরদিন বিকাল 5টার দিকে তিনি এসে আমাকে কাকুলের এক বাসায় নিয়ে গেলেন, টিলার উপরে বাংলো প্যাটার্নের বাড়ি। সেখানে ঢোকার পর দেখলাম যে এটা মেজর জিয়াউর রহমানের বাড়ি। তিনি দরজা খুলে আমাকে স্বাগতম জানালেন, কংগ্রাচুলেট করলেন কমিশন পাওয়ার জন্যে, এবং ড্রয়িং রুমে গিয়ে বসলাম। সেই সময় একটি নাস্তার ট্রলি ঠেলে গৃহবধূ বেগম খালেদা জিয়া সেই ড্রয়িং রুমে প্রবেশ করলেন। তখন তার বয়স মাত্র 25 বছর। তো সেই বয়সে বেগম জিয়া দেখতে কেমন ছিলেন এটা কল্পনা করতে পারেন। অত্যন্ত সুশ্রী চেহারা, তার ব্যক্তিত্ব এবং তার যে অতিথিপরায়ণতা, এসব দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বাঙালিদের মধ্যে এরকম সুশ্রী সচরাচর দেখা যায় না। তো তাকে দেখে আমি বিস্ময়াভূত ছিলাম, এবং তিনি এসে আমাকে একজন ভালো গৃহিণীর মতো এটা ওটা খাওয়ার জন্য অনুরোধ করছিলেন। তো আমি ক্যাডেট হিসাবে, ইনস্ট্রাক্টররা বা এই যে 3 জন আমাদের প্রশিক্ষক, তাদের ক্যাডেটদের কাছে প্রশিক্ষকরা হলো মূর্তিমান আতঙ্ক। এই সময়টা, প্রশিক্ষণকালীন সময় আমরা ভয়ে ভয়ে কাটাই, নানা রকম শারীরিক কসরত করতে হয়, নানা রকম শাস্তি ভোগ করতে হয়। সেই সময় প্রশিক্ষকরা আমাকে যখন খাওয়ার জন্য অনুরোধ করছেন, বেগম জিয়া বললেন যে ওনাকে একটু শান্তিতে খেতে দেন আপনারা। তো সেটা আমার কাছে খুবই মজার লেগেছিল, এবং প্রথম দর্শনে তাকে দেখে বিমোহিত হয়ে গিয়েছিলাম। তার ব্যক্তিত্ব, রুচিবোধ সব কিছুই আমাকে অত্যন্ত আকর্ষণ করেছে। এগুলো রাজনীতিতে আসার বহু আগের ঘটনা, 1968 সালের ঘটনা। তিনি রাজনীতিতে এসেছেন বোধহয় 1982 সালে। তার স্বামীর মৃত্যুর পর জনগণ এবং দলীয় নেতাকর্মীদের অনুরোধে তিনি বিএনপির দায়িত্ব নেন। প্রথমে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, কিছুদিন পর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তো বেগম জিয়ার সাথে, সেই গৃহবধূর সাথে প্রথম সাক্ষাতের স্মৃতিটি এখনও স্মৃতিপটে অমলিন। মূলত আপনি বিএনপির রাজনীতিতে কীভাবে সক্রিয় হলেন, এখানে বেগম জিয়ার আসলে অবদান কতটুকু আপনার এই বিএনপিতে আসার পেছনে? বেগম জিয়াকে দেখেই আমি বিএনপির রাজনীতিতে এসেছি। 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বসি। সংসদের মাঝামাঝি জায়গায় আমার অবস্থান ছিল। বাঁদিকে সরকারি দল বিএনপি, ডান দিকে বিরোধী দল আওয়ামী লীগ। তা আমি দুটি দলের বক্তব্য শুনতাম, নেতাদের কথাবার্তা শুনতাম। তো ধীরে ধীরে মনে হচ্ছে যে বিএনপি এমন একটি দল যেটি আমার জন্যে ভালো হবে। প্রথমত জিয়াউর রহমানের সৃষ্ট একটি দল। জিয়াউর রহমান 1971 মহান মুক্তিযুদ্ধে আমার অধিনায়ক ছিলেন জেড ফোর্সে।
আমি তার অধীনে প্রথমে ব্যাটালিয়ন কমান্ডার, তারপর কোম্পানি কমান্ডার ছিলাম। তার অধীনে যুদ্ধ করে সিলেট শহর মুক্ত করেছিলাম 15ই ডিসেম্বর তারিখে। সেই জন্য জিয়াউর রহমানের প্রতি একটি আকর্ষণ তো ছিলই, তিনি আমার কমান্ডার ছিলেন। আর বেগম জিয়ার সাথে তিনি রাজনীতি করার আগে থেকেই, সেই গৃহবধূ থাকাকালীন সময় থেকে পরিচয়, এবং পরবর্তীকালে সংসদে তার যে কথাবার্তা, তিনি চারুবাক স্বল্পবাক ছিলেন, খুব প্রয়োজন না হলে কথা বলতেন না। অপরদিকে আওয়ামী লীগের নেতারা একের পর এক নানান ধরনের অসংসদীয় ভাষায়ও তাকে আক্রমণ করতে দেখেছি। এবং বিএনপিতে তখন বেগম খালেদা জিয়া, অধ্যাপক প্রফেসর বি চৌধুরী, সালাম তালুকদার, মাজেদুল হক, মোস্তাফিজুর রহমান, ওবায়দুর রহমান, সব ডাকসাইটের রাজনৈতিক নেতারা বিএনপি সারিতে বসতেন এবং তাদের কথাবার্তায় আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। এবং আওয়ামী লীগের তাদের কথাবার্তা যে জবাব দেবে, আওয়ামী লীগের যে বিরোধী রাজনৈতিক দলের যে ভূমিকা, তারা যে কোনো গঠনমূলক সমালোচনা তাদের মধ্যে দেখিনি, কেবলমাত্র ব্যক্তিগত আক্রমণ এবং অন্যান্য কথাবার্তা শুনতাম। 1 বছর স্বতন্ত্র ছিলাম, তারপর মনে হলো যে যদি এলাকার উন্নয়ন করতে হয় এবং রাজনীতিতে আরও গভীরভাবে জনগণকে সার্ভ করতে হয়, তাহলে একটি রাজনৈতিক দলে যাওয়া প্রয়োজন। তো সে সময় বিদ্যমান প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আমি বিএনপিকে বেছে নিয়েছি। প্রধানত এটি মেজর জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দল বলেই আমি এই দলের প্রতি আকর্ষিত হয়েছি। সেই মুহূর্তে কি আপনি নিজে অ্যাপ্রোচ করেছিলেন নাকি বিএনপির তরফ থেকে বা বেগম জিয়া তখন অ্যাপ্রোচ করেছিল আপনাকে আসার জন্য? আমি 91-তে নির্বাচিত হয়ে ঢাকা আসার সাথে সাথেই প্রথম দিনই বিকালবেলা এবিএস সফদর সাহেব, যিনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, এনএসআইয়ের ডাইরেক্টর জেনারেল ছিলেন, অনেক নামকরা কর্মকর্তা, এবং ফেনী আসনে বেগম জিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছিলেন। তো প্রথম দিন ঢাকা আসার দিন প্রথম দিনই বিকালবেলা জনাব এবিএস সফদর আমাকে এসে বলেন যে বেগম খালেদা জিয়া আপনার সাথে কথা বলতে চান। তাই আমি বললাম তিনি আমার কমান্ডারের স্ত্রী, যখনই বলবেন তখনই হাজির হব। বলে আজকে যদি আমার সাথে যান, তো আমি তার সাথে গেলাম বিকেলের দিকে তার বাসায়। প্রথম দিনই তিনি আমাকে আহ্বান জানালেন বিএনপিতে যোগদান করার জন্যে। আমি বললাম ম্যাডাম সবেমাত্র এসেছি, স্বতন্ত্র প্রার্থী, আমি একটু হাওয়া বুঝে নেই কখন কি, তারপরে আপনি যখন বলেছেন তো নিশ্চয়ই এটি তো আমার জন্য একটা নির্দেশ। তো তারপর আমি 1 বছর অপেক্ষা করে দেখেছি যে স্বতন্ত্রভাবে কোনো রাজনীতি করা যায় কি না। পরে দেখলাম যে না, এই বাংলাদেশের রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান থেকে জনগণকেও সার্ভ করা যায় না এবং রাজনীতিতেও কোনো স্থায়ী পরিচয় রাখা যায় না। সেই জন্যেই আমি বিদ্যমান দলগুলোর মধ্যে থেকে বিএনপিকেই উপযুক্ত মনে করেছি। এবং বেগম জিয়া পরে আরও একদিন তিনি আমাকে অনুরোধ করেছিলেন, তো সেদিনে আমি বলেছি ঠিক আছে। আমরা 3 জন একসাথে বিএনপিতে যোগ দিয়েছিলাম, 3 জন স্বতন্ত্র প্রার্থী, আমি, জনাব নুরুল ইসলাম মনি এবং রেদওয়ান আহমেদ। তো 3 জনই গিয়েছিলেন। তাকে আমি আহ্বান জানিয়েছিলাম আমার এলাকায় লালমোহনে যাওয়ার জন্যে। তো লালমোহনে একটি বিশাল জনসভায় তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেই জনসভায় আমার এলাকার প্রায় 1 লক্ষ মানুষের সামনে আমি বিএনপিতে যোগদান করেছিলাম। বলেছিলাম যে আপনি যতদিন জীবিত আছেন আপনার দলই করব। তো ততদিন তারই দল করেছি। এখন তিনি নাই, এখন আরও বেশি আকর্ষণ অনুভব করি, আরও বেশি মিস করি তাকে। সেই জন্য দায়িত্ববোধ আরো বেড়ে গেছে যে তাদের দায়িত্ব আরো অবর্তমানে আপনাকে এত হাল ধরতে হচ্ছে এখন, এমনটাই এখন এই মুহূর্তে বলছেন তো অনেকে। আমি নিরপেক্ষ, দলের পদ থেকে পদত্যাগ করেছি। এখনও বিএনপির সদস্য আছি, কিন্তু স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে এসেছি এবং 34 বছর বিএনপি করেছি সিনসিয়ারলি। এবং বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়েই আমি রাজনীতি করছি। জেনারেল জিয়াউর রহমান 78 সালে আমাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার পিতা পাকিস্তানি আমলে জাতীয় পরিষদ সদস্য ছিলেন, সেটি তিনি জানতেন। জিয়াও আমাকে বলেছিলেন যে আসো তুমি, আমরা একটা দল করছি, তুমি এই দলে যোগদান করো। তো তখন রাজনীতি করার জন্য আমি প্রস্তুত ছিলাম না এবং রাষ্ট্রপতিকে তার সামনাসামনি বললাম যে না স্যার, আমি রাজনীতি করব না কখনো। সেটি আমারই বোঝার বল। ওই সময় যদি 78 সালে যদি বিএনপিতে যেতাম, তাহলে আমার আরও অনেক কিছু কন্ট্রিবিউট করার, হয়তো আরও অনেক সুনাম হতো রাজনীতিতে বিএনপির একজন প্রবীণ সদস্য হিসাবে। সেই সময়কার এমপি তো এখন আর দেখা যায় না খুব একটা। তো সেই
78 সালে আমি প্রস্তুত ছিলাম না রাজনীতি করার জন্য, তখনও ফুটবল খেলি আমি তাকে বলেছিলাম, স্যার আমি এখনও ফুটবল খেলি, খেলা আমাকে অনেক আকর্ষণ করে। আমি জেনারেল জিয়ার সাথেও ফুটবল খেলেছি, তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন। তিনি যখন সেনাপ্রধান, প্রথমত মিলিটারি একাডেমিতে, তারপরে তিনি যখন সেনাপ্রধান 1976 সালেও তার সাথে ফুটবল খেলেছি। আমি তার খুব প্রিয় অফিসার ছিলাম এক সময়। হ্যাঁ, সেটা আমরা তো সবসময় দেখি এবং অনেক লেখা এবং আপনার বক্তব্যেও এটা উঠে এসেছে। আমি একটু পিছনে ফিরতে চাই, যেহেতু আপনি বলছেন যে 1968 সালে আপনি কমিশন লাভ করার পরে তার 3 বছরের মাথায় আসলে যুদ্ধে আপনাকে যোগদান করতে হয়। এই সময়টা আসলে, এই যুদ্ধটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অবদানটাকে আসলে আপনি কীভাবে তুলে ধরতে চান? 68 সালে আমি একজন প্রফেশনাল সোলজার হিসাবে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম। তো 68 থেকে 71 এই সময়টা সেনাবাহিনীর রাজনীতিতে জড়িত ছিল। আমি তখন ফুটবল খেলি, বেশিরভাগ সময়ই আমার ইউনিট ছিল প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন। মেজর জিয়াউর রহমান 1965 সালে এই ব্যাটালিয়নেরই একজন কোম্পানি কমান্ডার ছিলেন এবং বেদিয়ান সেক্টরে সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন, এবং এই ব্যাটালিয়ন পাকিস্তান আর্মিতেও সবচাইতে বেশি সাহসিকতা পদক অর্জন করেছিল 65 সালের যুদ্ধে। তো আমি ফুটবলের মধ্যেই ব্যস্ত থাকতাম, খুব একটা রাজনীতি নিয়ে মাথা ঘামাই নেই। তবে 70-এর নির্বাচনের পর যখন বাঙালিদের সমর্থনপুষ্ট দলকে রাষ্ট্র ক্ষমতায় আমন্ত্রণ জানা হলো না এবং তাদের গড়িমসি দেখে সকল বাঙালির মতো আমিও বিক্ষুব্ধ ছিলাম। এবং 71 সালের মার্চ মাসে ইস্টবেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন বিভিন্ন ক্যান্টনমেন্টে ছিল। 4টি ইতিমধ্যে 29শে নভেম্বরের মধ্যে 4টি ব্যাটালিয়ন, 2য় ইস্টবেঙ্গল, 3য় ইস্টবেঙ্গল, 4র্থ ইস্টবেঙ্গল এবং 8ম ইস্টবেঙ্গল বিদ্রোহ করে। মেজর জিয়াউর রহমান 8ম ইস্টবেঙ্গলের উপ অধিনায়ক হিসাবে স্বাধীনতার ঘোষণা দেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। পরদিন 27শে মার্চ তারিখে তিনি বেতার ভাষণেও বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এসব আমি কিন্তু শুনি নেই। আমরা তখন সীমান্ত অঞ্চলে শীতকালীন প্রশিক্ষণে ব্যস্ত ছিলাম। দেশের যে এই অবস্থা, ঢাকায় একটা ক্র্যাকডাউন হয়েছে, এটিও আমরা, মিলিটারি ক্র্যাকডাউন হয়েছে, সেটিও আমরা জানতাম না। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার কথাও আমরা, আমাদের রেডিও শোনা নিষিদ্ধ ছিল, রেডিও কারো কাছে ছিল না সে সময়, উইথড্র করা ছিল। 29শে নভেম্বর তারিখে আমাদেরকে যশোর ব্রিগেড থেকে বলা হলো ক্যান্টনমেন্টে ফিরে আসার জন্যে। সেইভাবে আমরা ফিরে এলাম গভীর রাতে 29শে তারিখে, 29শে মার্চ তারিখে। 30শে মার্চ সকালে 7:30টার সময় যশোর ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার দুরানি, তিনি এসে প্রথম ইস্ট বেঙ্গলকে নিরস্ত্র করেন। নিরস্ত্র করার কারণ হলো ইতিমধ্যে 2য়, 3য়, 4র্থ এবং 8ম ইস্ট বেঙ্গল বিদ্রোহ করেছে। তারা ধরেই নিয়েছে যে কিছু সময়ের পরে প্রথম ইস্ট বেঙ্গলও, আমার ব্যাটালিয়ন, সেটিও বিদ্রোহ করবে। যে মুহূর্তে আমাদেরকে নিরস্ত্র করার নির্দেশ জারি করা হয়েছে, আমাদের সৈনিকেরা সবাই বাঙালি, অফিসারদের মধ্যে অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি, এই ধরনের মিক্সড। তো এই আমাদেরকে নিরস্ত্র করার ঘোষণা পাওয়ার সাথে সাথে সৈনিকেরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করে, অস্ত্রাগার ভেঙে অস্ত্র নিয়ে। আমরাই প্রথমে পাশের যে পাঞ্জাবি ইউনিট ছিল, একটা ইঞ্জিনিয়ার কোম্পানি ছিল, আমাদের সৈনিকরাই প্রথম তাদের উপর ফায়ার করে। তো পাকিস্তানিরা অলরেডি প্রস্তুত ছিল, কারণ অন্য 3টা ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে। 15-20 মিনিটের মধ্যে আমাদের এলাকার উপরে তারা আক্রমণ চালায় মর্টারের সাহায্যে। তো তখন চারিদিকে ট্রেঞ্চ খোঁড়া ছিল আগেই, তো আমাদের সৈনিকেরা ট্রেঞ্চে অবস্থান নিয়ে আক্রমণসমূহ প্রতিহত করে। এবং সকাল 8:30টার দিকে, আর 8:30 থেকে বিকাল 4টা পর্যন্ত, 8 ঘন্টার সময় আমরা যুদ্ধের মধ্যে ছিলাম। প্রত্যেকটি আক্রমণ তাদের ব্যর্থ করেছি, এবং আমাদের গোলাগুলি শেষ হয়ে যাওয়ার পর আমরা স্থির করলাম যে ছোট ছোট গ্রুপে এখান থেকে বের হয়ে আমরা সাধারণ পাশের গ্রামে চলে যাব, ক্যান্টনমেন্ট ছেড়ে দেবো, কারণ আমাদের হাতে আর গোলা বারুদ নেই। ইতিমধ্যে যে দেশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা করেছে, এসব আমি জানতাম না। মানে 3 দিন পরে জানতে পেরেছিলেন? আমরা 30শে মার্চও এসব জানি, যেহেতু আমরা সীমান্ত অঞ্চলে লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে ট্রেনিংয়ে ছিলাম। বিকাল 4:30টার দিকে যখন ছোট গ্রুপে আমরা, পাশে একটা গ্রাম আছে খিতিব দিয়া, যশোরে ফায়ারিং রেঞ্জের পাশে, সেই গ্রামে যখন প্রবেশ করলাম, তখন থেকে হাজার হাজার মানুষ দা, খন্তা, কুড়াল, লাঠি সোঁটা নিয়ে আল্লাহু আকবর, জয় বাংলা বলছে, আমাদেরকে জড়িয়ে ধরছে। তাদের কাছ থেকে জানতে পারলাম যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তখন আমি অত্যন্ত আশ্বস্ত হলাম। আমার ধারণা ছিল যে বাংলাদেশে আমি বোধহয় একা বিদ্রোহী, সেনাদল নিয়ে পাক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি।
সে সময় পরিবেশটাই ছিল এমন। বাঙালিরা ছিল বিক্ষুব্ধ, পাকিস্তানিরা ছিল আক্রমণাত্মক। ইতিমধ্যে তারা ঘর বাড়ি জ্বালিয়ে নানা রকম কাণ্ড কারখানা করেছে, এটা আমরা জানতাম না। জানলে তো আমরা অনেক আগেই বিদ্রোহ করতাম। তো যাই হোক, আমি অত্যন্ত আশ্বস্ত হলাম যে দেশে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্য 4টি ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে এবং তাৎক্ষণিকভাবে আমার উপলব্ধি হলো যে নিশ্চয়ই আমাদের দেশ স্বাধীন হবে। অন্যান্য ভিয়েতনাম, আলজেরিয়া, অন্য দেশের মতো আমরাও মুক্তিযুদ্ধ শুরু করেছি, যেখানে সাফল্য আমাদের দ্বার প্রান্তে। যে এখানে একটা বিষয় বলতে চাই, মুক্তিযুদ্ধ তো আপনি বেশ অবদান রেখেছেন এবং পরবর্তীতে আপনি পদকও পেয়েছেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধ পরবর্তীতে বই লিখেছেন রক্তে ভেজা 71, এবং সেই বইয়ের ভূমিকায় লিখেছেন যে 16 ডিসেম্বর আপনারা বিজয়ী হলেও পরের দিন থেকে আপনারা পরাধীন হয়েছেন। এটা আসলে এই উপলব্ধি আপনার কাছে কেন হলো ঠিক ওই সময়টায়, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে? এই উপলব্ধির কারণ হলো সদ্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুঃশাসন। যেই স্বপ্ন ধারণ করে 71-এ আমরা যুদ্ধ করেছি, বহু মানুষ জীবন দিয়েছে। 71-এর যুদ্ধ ছিল জনতার যুদ্ধ, সাধারণ মানুষের যুদ্ধ। আমরা 1005 ছিলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, আমরা নেতৃত্ব দিয়েছি, কিন্তু হাজার হাজার ছাত্র জনতা এসে তারা আমাদের সাথে যোগ দিয়েছে। আমরাই মুক্তিবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী গঠন করে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছি। আমাদের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাট দেখে আমরা ভড়কে যাই এবং তাদের কথাবার্তা চালচলনে কোনো মুক্তিযুদ্ধের পরিচয় ছিল না। তারা নিরুদ্বেগ, কোনো ধরনের ভয়হীন, কোনো ধরনের আত্মত্যাগ ছাড়াই ভারতে আশ্রিতের জীবন যাপন করেছে। অপরদিকে দেশের একটা ভালো অংশ, তরুণদের একটা ভালো অংশ, ছাত্র, যুবক, সৈনিক, আমরা জীবনপণ করে যুদ্ধ করছি, আমাদের হতাহত হচ্ছে প্রত্যেক দিনই। কিন্তু এই যে ধরনের স্যাক্রিফাইস, এই পরবর্তীকালে আওয়ামী লীগ যখন ক্ষমতা নেয়, এদেরকে একটা মুক্তিযোদ্ধাদের দল বলে আমার মনে হয়নি। সাধারণ মানুষের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা বা জনগণের উন্নতির জন্য তারা ত্যাগ স্বীকার করবে সেরকম মনোভাবও দেখিনি। এবং তার ফলশ্রুতিতে দেখতে পেলাম যে 75 সালের জানুয়ারি মাসে একদলীয় শাসন প্রবর্তন করা হলো। যে গণতন্ত্র, 71-এর যুদ্ধ ছিল মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ। সেই গণতন্ত্রকে নির্বাসনে পাঠালো তৎকালীন আওয়ামী লীগ সরকার বাকশাল গঠনের মাধ্যমে। এসব কারণে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এবং সেজন্যই বলেছি যে 17 ডিসেম্বর থেকেই আমাদের পরাজয়ের পালা শুরু হলো। কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি কোনো তোয়াক্কা করেনি। যে এই গণতন্ত্রের জন্য মানুষের তো ত্যাগ স্বীকার করলো, যে এই গণতন্ত্রের জন্য যুদ্ধে লিপ্ত হলাম আমরা, সেই গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে। এই গণতন্ত্রহীনতা এবং সাধারণ মানুষের প্রতি কোনো ধরনের মমত্ববোধ এর অভাব দেখে আমার মনে হয়েছে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ বোধহয় সফল কাম হবে না এবং এরা ধীরে ধীরে ব্যর্থতার দ্বার প্রান্তে নিয়ে যাবে বাংলাদেশের মানুষকে। স্যার, যখন বলছেন যে 75-এর জানুয়ারিতে বাকশাল কায়েম করা হলো, ওই সময় যে প্রেক্ষাপট তৈরি হলো এবং তার পরবর্তীতে আমরা দেখেছি 15ই আগস্ট দেখেছি, আপনারা দেখেছেন 15ই আগস্ট, একই সঙ্গে 7ই নভেম্বরও আপনারা পেয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী এত টালমাটাল একটা অবস্থাকে আসলে আপনারা কীভাবে তখন সামাল দিলেন, বা তখন আপনাদের মধ্যে কী উপলব্ধি হচ্ছিল, আসলে দেশকে নিয়ে কী চিন্তা করছিলেন তখন? মুক্তিযুদ্ধ এক মহান গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের জাতীয় ইতিহাসে। যখন গণতন্ত্রকে জেটিয়ে বিদায় করা হলো, যখন একদলীয় রাষ্ট্রে পরিণত করা হলো বাংলাদেশকে, সেনাবাহিনীর একদল যুবক, অল্প কয়েকজন জুনিয়র অফিসার, তারা 15ই আগস্ট তারিখে একটি অভ্যুত্থান করে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এবং দেশে আওয়ামী লীগেরই আরেকটি অংশকে ক্ষমতাসীন করে। এর কিছুদিন, 2.5 মাস পরে সামরিক বাহিনী এবং দেশের জনগণও দেখতে পেল যে কোনো পরিবর্তন হয় নাই, যে আওয়ামী লীগের প্রতি মানুষ অত্যন্ত বিরক্ত ছিল, হতাশ ছিল, যাদেরকে গণতন্ত্র হত্যার জন্য অভিযুক্ত করেছে, সেই আওয়ামী লীগেরই অপর একটি অংশ তারা রাষ্ট্র ক্ষমতা রয়ে গিয়েছে। এই অ্যানোমালি দূর করার জন্যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি একটি অভ্যুত্থান করেন। অভ্যুত্থান করে তিনি আওয়ামী লীগের সংসদ ভেঙে দেন, আওয়ামী লীগের সরকারকে বরখাস্ত করেন এবং সেখানে একজন নিরপেক্ষ ব্যক্তি, প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করেন। এগুলো সবগুলোই আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু
খালেদ মোশাররফ একটি বড় ভুল করেছেন যে তিনি দেশের জনপ্রিয় একজন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করেছিলেন এবং তিনি কি করতে চান, তার কি পরিকল্পনা, কেন তিনি সামরিক অভ্যুত্থান করে একটি সরকার পরিবর্তন করলেন, কেন তিনি জাস্টিস সাইমকে প্রধান প্রেসিডেন্ট করলেন, এই ব্যাপারে তিনি জনগণের উদ্দেশ্যে কোনো বেতার ভাষণ দেন নাই, টেলিভিশনে ভাষণ দেন নাই, যার ফলে তার নামের বিরুদ্ধে একটা কোশ্চেন মার্ক থেকে গেল এবং সাধারণ মানুষের ধারণা হলো যে তিনি বোধহয় ভারতের এজেন্ট। এই ধারণার কারণ হলো জাসদ নেতা কর্নেল আবু তাহের তিনি সেনাবাহিনীতে একটা লিফলেট ছড়িয়ে দেন যে ৩রা নভেম্বরে খালেদ মোশাররফের অভ্যুত্থান ভারতপন্থী একটি অভ্যুত্থান, এটা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই অভ্যুত্থান এবং এটি জনগণ গ্রহণও করেছে, বিশেষ করে সামরিক বাহিনী মানুষ বিশ্বাস করেছে। কিন্তু প্রকৃতপক্ষে এটিতে আওয়ামী লীগের সংস্কারকে তিনি পরিবর্তন করে আওয়ামী লীগের সংসদ ভেঙে দিয়ে আওয়ামী লীগের রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে পদচ্যুত করেও তিনি ভারতীয় এজেন্টের তকমা মুক্ত হতে পারেননি। তার ভুলের কারণে, তার ভুলের পদক্ষেপের কারণে তার জনগণকে সাথে নিতে পারেননি, জনগণের উদ্দেশ্যে কোথাও বলেন নাই। তার লক্ষ্য ছিল সামরিক বাহিনী উচ্চ পদে যাওয়া, সেনাপ্রধান হওয়া, এবং এটি সাধারণ সৈনিকেরা পছন্দ করেনি, দেশবাসীও তাকে সন্দেহের চোখেই দেখেছে। এই জন্যে এই সুযোগে 7 নভেম্বর তারিখে কর্নেল আবু তাহের জাসদের গণবাহিনীর সমর্থন নিয়ে এবং 15ই আগস্ট অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল কর্নেল রশিদ ফারুক এবং সেনাবাহিনীর এই অংশটিকে সাথে নিয়ে কর্নেল তাহের একটি অভ্যুত্থান ঘটান। এর কারণ ছিল 1974 সালে সেনাবাহিনীর অভ্যন্তরে কর্নেল তাহের এবং মেজর জলিল একটি বিপ্লবী সৈনিক সংস্থা নামে সেনাবাহিনীর মধ্যে একটি বেআইনি সংস্থা সৃষ্টি করেন, যার লক্ষ্য ছিল সিপাহীদেরকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। তো 75-এর 15ই আগস্ট 3 নভেম্বরে যখন দেখলেন যে তারা কোনো ভূমিকা রাখতে পারেননি, কর্নেল তাহের অস্থির হয়ে গেলেন। তিনি তার গঠিত এই বিপ্লবী সৈনিক সংস্থা নিয়ে চেষ্টা করলেন যে সিপাহীদেরকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় কিনা। জিয়াউর রহমান বন্দী থাকায় সামরিক বাহিনী ক্ষুব্ধ ছিল। এই সুযোগে তিনি সিপাহীদেরকে উত্তেজিত করে একটি অভ্যুত্থান করেন 7 নভেম্বর রাত্রে, যার স্লোগান ছিল সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের রক্ত চাই। 14 জন অফিসারকে হত্যা করা হয় এবং অফিসাররা ক্যান্টনমেন্ট ছেড়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সময় জিয়াউর রহমান, যেহেতু তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ছিলেন এবং তাকে বন্দি দশায় নিক্ষেপ করা সাধারণ সৈনিকরা গ্রহণ করেনি, এবং জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি এই সময়ে সৈনিকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছিলেন এবং তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে সৈনিকদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদের অস্ত্র জমা করে দিয়ে তাদেরকে আবার সাধারণ সৈনিক জীবনে ফিরিয়ে নিয়ে আসেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুনিশ্চিত করেন, যাতে এই টালমাটাল পরিস্থিতিতে কোনো প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কেউ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব উপর কোনো ধরনের বিরূপ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে না পারেন, সেজন্য জিয়াউর রহমান অনেক পরিশ্রম করে সেনাবাহিনীকে আবার শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনেন। এই হলো 15ই আগস্ট, 3রা নভেম্বর এবং 7ই নভেম্বরের কাহিনী। 7ই নভেম্বরে কর্নেল তাহের তিনি যখন দেখলেন যে তার ক্ষমতারোহণ হলো না, সিপাহীদেরকে ব্যবহার করে তিনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি, তখন জিয়াউর রহমানকে উৎখাত করার জন্য তিনি একটা উদ্যোগ নেন, যেটি দেখে বাধ্য হয়ে জিয়াউর রহমান জাসদের সেই গণবাহিনীর নেতাদেরকে এবং কর্নেল তাহেরকে গ্রেফতার করেন এবং বিচারে তার মৃত্যুদণ্ড দেন। এটি না করলে সেনাবাহিনীর শৃঙ্খলা ফেরানো যেত না, বাংলাদেশ হয়তো কোনো বহিঃশত্রুর কবলে পড়ত এবং দেশের সামাজিক ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বজায় রাখার জন্যে, বিশেষ করে সামরিক বাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যেই তৎকালীন জেনারেল জিয়াউর রহমানকে বাধ্য হয়েই চরম শাস্তি দিতে হয়েছে কর্নেল তাহেরকে, এবং সাথে সাথে তার যে সেনাবাহিনীর মধ্যে যে অপতৎপরতা, এগুলো সেনাবাহিনী আইনে গুরুতর অপরাধ। সরকার উৎখাতের জন্য সৈনিকদেরকে ব্যবহার করা, এটি সেনা আইনে ক্ষমাহীন অপরাধ, এবং এই অপরাধ করার কারণেই সামরিক বাহিনীর প্রচলিত নিয়ম অনুসারে কর্নেল তাহেরকে সেই শাস্তি ভোগ করতে হয়েছে। এবং জিয়াউর রহমান দৃঢ় হাতে সেই সময় যদি বাংলাদেশের শাসনভার গ্রহণ না করতেন, তাহলে বাংলাদেশ আরও অনেক ক্ষতিগ্রস্ত হতো। এবং বাংলাদেশ সবসময় একজন নেতার দিকে তাকিয়ে থাকে, যিনি তাদেরকে আস্থার প্রতীক হিসেবে থাকবেন,
যিনি সাধারণ মানুষের জনগণের জীবনে শান্তি এবং শৃঙ্খলা বিধান করবেন। সেই সময় যে ভ্যাকুয়ামটি ছিল সেটি সঠিকভাবে পূরণ করতে পেরেছেন একমাত্র তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি তখন ক্ষমতা গ্রহণ করেন এবং কিছুদিনের মধ্যেই একটি নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি তিনি হন। তার বিরুদ্ধে তিনি দুটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। পরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নেতা ডক্টর কামাল হোসেন। তিনি বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। জিয়াউর রহমানের জীবনও অত্যন্ত ঘটনাবহুল। সামরিক দেশের একজন মেজর হিসাবে স্বাধীনতা ঘোষণা দেওয়া, পরবর্তীকালে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং ৭৫-এর ঘটনাবলিতে তিনি নিজে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। সিপাহী জনতা, সাধারণ মানুষই তাকে নেতা হিসাবে বরণ করে বন্দিদশা থেকে মুক্ত করে এবং রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করে। তারপর তিনি জনগণের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বাংলাদেশি জাতীয়বাদ এই ধারণাটিকে জনগণের মধ্যে ছড়িয়ে দেন এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি হিসাবে সততা এবং দেশপ্রেমের এক উজ্জ্বল নিদর্শন তিনি রেখে যান, যেটি আজও বিএনপির চালিকা শক্তি হিসাবে বিরাজমান রয়েছে। স্যার, এই যখন অবস্থা তখন আপনি তো পাকিস্তান পিরিয়ড, মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধ পরবর্তী ৫৪ বছর, এই সময়টা আপনি রাজনীতি একদম ভিতর থেকে দেখেছেন এবং এর মধ্যে অনেক চড়াই উচ্চাই আসলে বাংলাদেশ পার করেছে। গণতন্ত্রের যে কথা বলা হয় বা গণতন্ত্রের জন্য আসলে অনেকটা বলা যায় মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই গণতন্ত্র বারবার বেহাত হয়েছে বা বিঘ্নিত হয়েছে এই রাজনীতিতে। সেইগুলিকে আপনি কীভাবে দেখেন এবং কেন এগুলি হয় আর কি? বাংলাদেশের রাজনৈতিক নেতাদের একটি বড় অংশ ক্ষমতা লোভী। ক্ষমতায় থাকার জন্যে এই যে একটি রাজনৈতিক দলের যে লিপ্সা এবং যেভাবে দেশের রাষ্ট্রীয় সম্পদ তিনি বিদেশে পাচার করেছেন, যেভাবে দুর্নীতি সর্বগ্রাসী হয়ে তার আমলে বিস্তার লাভ করেছে বাংলাদেশে, এই একটি দেখে আমরা সবাই অত্যন্ত মর্মাহত হয়েছি। দেশের জনগণ অনেক সাফার করেছে। অবশেষে জনগণকেই দায়িত্ব নিতে হয়েছে, রাজপথে নেমে এসে এই মাফিয়া সরকারকে বিদায় করেছে। তো এই যে রাজনৈতিক দলের নেতাদের যে লোভ এবং তাদের সম্পদ অর্জন এবং ক্ষমতায় থাকার লোভের কারণেই বাংলাদেশের গণতন্ত্র বারবার বিপর্যস্ত হয়েছে। তারা গণতন্ত্রকে অনুশীলন করেন না। গণতন্ত্র মানে শুধু ভোট না, গণতন্ত্র মানে মৌলিক অধিকারকে বজায় রাখা, জনগণকে তাদের অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করা, জনগণের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা, এগুলোই হলো গণতন্ত্রের মর্মকথা। কিন্তু তারা জনগণের উন্নয়নের দিকে না তাকিয়ে নিজের এবং পরিবারের উন্নয়নের দিকেই সর্বক্ষেত্রে দৃষ্টি নিবদ্ধ রাখেন, যেই কারণে সাধারণ মানুষ বারবার তারা বিড়ম্বিত হয়েছে, বারবার নির্যাতিত হয়েছে। আবার সামরিক শাসনও এরশাদের আমলে একটি সরকার ছিল, সরাসরি জাস্টিস সাত্তার জনগণের সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। ২.৫ মাসের মধ্যে তাকে অপসারণ করা হয়েছে এবং প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা দখল করেছেন। অনেক একনায়ক থাকেন যারা দেশের অনেক কল্যাণ করতে পারেন, কিন্তু দেখা গেল যে এই আমলে দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করেছে। সুতরাং নানাভাবে গণতন্ত্রকে হত্যা করে কিছু কিছু রাজনৈতিক দল আবার এদের সহযোগী হয়, কিছু কিছু রাজনৈতিক দল গণতন্ত্র হত্যা করে তাদের পারিবারিক শাসন চালু করতে চায় এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের জন্যে, সেটি এদের আমলে কখনো পূর্ণতা পায় না। যেই কারণেই বাংলাদেশে গণতন্ত্রহীন অবস্থায় অনেক সময় আমাদের কাটানো হয়েছে, অনেক কারফিউ আমরা দেখেছি এবং নির্বাচনগুলো সুষ্ঠু হয় না অনেক ক্ষেত্রেই। এই কারণেই বাংলাদেশের জনগণকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অবশেষে জনগণ রাজপথে নেমে তারাই তাদের পথ বেছে নিয়েছে, গণতন্ত্রকে আবার সুপ্রতিষ্ঠিত করেছে। আমরা আশা করব যে 2024-25 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এর ফলে যে গণতন্ত্র আমরা পেয়েছি, যে সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারি তারিখে দেশের জনগণ অবলোকন করেছে, এর জন্য আর ব্যত্যয় ভবিষ্যতে না ঘটে। আমরা আর কোনো স্বৈরশাসক দেখতে চাই না। স্যার, যখন বলছেন অভ্যুত্থানের কথা, তখন একটা প্রশ্ন থাকেই যে জনপ্রিয়তা আসলে একটা প্রত্যাশার চাপ তৈরি করে। এই জনপ্রিয়তা নিয়ে যে আসলে বিএনপি বিশাল ম্যান্ডেট নিয়ে, বিশাল সংখ্যাগরিষ্ঠতা এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, তারা কি আসলে তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে? আপনি কি মনে করেন? আপনি কি এই দলেরই একজন প্রবীণ সদস্য হিসাবে ছিলেন? মাত্র 3 মাস গিয়েছে, এখন পর্যন্ত বড় কোনো ভুল বিএনপি করেনি।
তবে তাদেরকে সজাগ থাকতে হবে। ক্ষমতায় যারা যায় এদের অনেক স্তাবক জুটে যায় আশেপাশে, তারা দলের মূল নেতাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার উপরে। তিনি যদি গণতন্ত্রকে বজায় রাখেন এবং তিনি যদি জনগণের মৌলিক অধিকার ভোগ করার মতো একটি পরিবেশ সৃষ্টি করে দেন, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে যদি বিএনপি ভালো ভূমিকা রাখতে পারে, তাহলে দেশের জনগণের জন্য সুসময় অপেক্ষা করে আছে। আর যদি আওয়ামী লীগের কার্যক্রমের অনুসরণ করার মতো পরিস্থিতি উদ্ভব হয় দেশে, তাহলে আমাদেরও অনেক খারাপ সময় অপেক্ষা করে আছে। তবে শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা এবং তার যে পরিণতি, এটির থেকে নিশ্চয়ই বিএনপি শিক্ষা গ্রহণ করবে বলে আমি মনে করি। বিএনপি নাকি সব রাজনৈতিক দল? সকল রাজনৈতিক দল এর থেকে শিক্ষা গ্রহণ করবে বলে আমি মনে করি, এবং গণতন্ত্র অদূর ভবিষ্যতে বিঘ্নিত হবে এমনটি আমি দেখতে পাই না। সাধারণ মানুষ ভোটের মাধ্যমেই তারা তাদের ভাগ্য নির্ধারণ করতে পারবেন বলে আমি খুবই আশাবাদী। এই সংসদটিতে অধিকাংশ সদস্য নূতন সদস্য, তারপরেও সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সহযোগিতার মনোভাব আমি দেখতে পাচ্ছি, এটি আমাকে আশান্বিত করেছে। এবং বিশেষ করে এই যে আগস্ট অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতা, সৈনিক, রাজনৈতিক কর্মীরা রাজপথে নেমে এসে মাফিয়াতন্ত্রকে বিদায় করেছে, যেভাবে হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছে, এটি বাংলাদেশের একটা বড় সম্পদ। এর কারণে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই ধরনের একটি লড়াকু তরুণ গোষ্ঠী বাংলাদেশে রয়েছে, এই কারণেই প্রধানত। স্যার, এখানে একটা বিষয়, আপনি তো দীর্ঘদিন বিএনপির সঙ্গে আছেন এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতার কয়েকবার আগেও কয়েকবার এসেছে। সেই অভিজ্ঞতায় কি মনে হয় যে বিএনপি কোনো বিপথগামী হবে, বা এই দল সরকারের যে পরিচালনা করছে তারা কখনো বিচ্যুত হবে যে লক্ষ্য নিয়ে আসলে এগোচ্ছে? তারেক রহমানের যে বর্তমান জীবনাচরণ, যিনি যেভাবে জনগণের সাথে মিশছেন সাধারণ পোশাক পরে, এবং তার মধ্যে কোনো অহমিকার ভাব লক্ষ্য করা যাচ্ছে না, এবং ক্ষমতায় গেলে মানুষের মধ্যে যে ধরনের মুখায়ব পরিবর্তন হয়ে যায়, চামচারা এসে নানান ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, আমার মনে হয় এই ব্যাপারে তিনি সজাগ আছেন। তার চালচলন, কর্মকাণ্ড এবং পরিশ্রম, প্রত্যেকদিন সকাল 9টার সময় যান এবং 4টার সময় আসেন দিনের পর দিন, এটি প্রশংসনীয়। এবং আমি মনে করি তিনি একদল যুবককে, বিএনপির যারা এখন গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত, তাদেরকে অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রেমী। আমরা চাই এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক, সাধারণ মানুষ যেন ভোট দিয়ে ক্ষমতার পরিবর্তন করতে পারে বা তাদের কোনো দলকে বেছে নিতে পারে, এই স্বাধীনতা তাদের সবসময় থাকা উচিত। মানুষের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, এই ভয়ের পরিবেশ আমরা আর দেখতে চাই না। সাধারণ মানুষ তার অধিকার ভোগ করবে এবং অর্থনৈতিক উন্নতির একটি সুফল জনগণ ভোগ করতে পারবে। কেবলমাত্র ক্ষমতাসীন দলের সদস্যরাই তাদের ভাগ্যে উন্নয়ন করবে আর জনগণ নিগৃহীত এবং বঞ্চিত হবে, এটি তো আর হতে পারে না। সুতরাং এই ব্যাপারে আমি নিশ্চয়ই বিএনপি সজাগ আছে। বিএনপি নেতা তারেক রহমানকে বলিষ্ঠ হাতে দল পরিচালনা করতে হবে। কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় তিনি দিবেন না বলে আমরা আশা করি। রাজনৈতিক দলের প্রধান দুর্বলতা হলো দুর্নীতি। একমাত্র জিয়াউর রহমান শতভাগ দুর্নীতি মুক্ত ছিলেন। সুতরাং সেই আদর্শ অনুসরণ করে বিএনপিকে দুর্নীতিমুক্ত একটি সমাজ, দুর্নীতিমুক্ত একটি প্রশাসন জনগণের কাছে তুলে ধরতে হবে। এটাই বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্যার, এখানে একটি বিষয় বলি যে আপনি তো 3টি প্রজন্মের সঙ্গে কাজ করেছেন, অর্থাৎ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, 3 জনের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য আপনার হয়েছে। আপনি এটাকে কীভাবে দেখেন এবং এই 3 জনের মধ্যে কাকে বেশি আপনার কাছে মনে হয় যে পরিপূরক বা পরিপূর্ণ একদম রাজনীতিবিদ এবং সরকার প্রধান? 3 জনের স্টাইল 3 রকম। জিয়াউর রহমান ফৌজি জেনারেল ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছেন, সৈনিকরা এবং সাধারণ মানুষ তাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে। তারপর তিনি সৈনিক সুলভ সততার মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা করেছেন। তার দেশপ্রেম ছিল, সৈনিকের যেমন দেশপ্রেম হলো তার প্রধান অস্ত্র, জিয়াউর রহমানের প্রধান সক্ষমতা ছিল তার দেশপ্রেম। তো সততা, দেশপ্রেম এবং কোনো ধরনের স্বজনপ্রীতি তাকে স্পর্শ করতে পারেনি, এগুলো হলো তার জন্য প্লাস পয়েন্ট। বাংলাদেশে আর কোনো শাসককে আমি এই অভিধায় অভিষিক্ত হতে দেখিনি।
বেগম জিয়া হলেন জনগণের নেত্রী। তার যে অতুলনীয় জনপ্রিয়তা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে 5টি আসনে দাঁড়িয়ে প্রত্যেকবার প্রত্যেকটি আসনে বিজয়ী হওয়া, জনগণ মুগ্ধ হয়ে তার কথা শুনে 2টা-2:30টার সময় তিনি জনসভা করেন নদীর পাড়ে। কোনো ধরনের মানুষ সকাল থেকে অপেক্ষা করে আছে কখন নেত্রী আসবেন। তিনি রাত 2:30টার সময় এলেন, সব কেউই এলাকা ছেড়ে যায়নি, বসে আছে, অধীর আগ্রহে তার কথা শুনেছে। এই জনপ্রিয়তা অন্য কোনো রাজনীতিকের ভাগ্যে তিনি যোগেন নেই। বেগম জিয়ার আরেকটি প্রশংসনীয় কীর্তি হলো তিনি বিরোধী দল থেকে জনগণকে সাথে নিয়ে সংগ্রাম করে এক স্বৈরশাসকের পতন ঘটিয়ে জনগণের ভোটে আবার রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট তার জন্য। গৃহবধূ থেকে রাজনীতিতে এবং জনগণকে সংগঠিত করে একটি শক্তিশালী একনায়ককে সরিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, এটাও তার জন্য। অপরদিকে তারেক রহমান হলেন সদ্যমাত্র রাজনীতিতে প্রবেশ করেছেন। 3 মাস তার রাষ্ট্র শাসনের সময়কাল, সুতরাং তাকে আরও সময় দিতে হবে। এখন পর্যন্ত তার শুরুটা ভালো হয়েছে। তার পোশাক আশাক চালচলনের মধ্যে মানুষ একটু নূতনত্ব দেখতে পাচ্ছে। এখন আরও অনেক কর্মকাণ্ডের মাধ্যমে, বিশেষ করে দুর্নীতি দূর করে এবং এই দলের বিশাল কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে তাকে কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে। তার জন্য সময়টা সামনে অপেক্ষা করে আছে। আশা করি তিনি তার পিতা এবং মাতার পথ অনুসরণ করে বাংলাদেশকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবেন। স্যার, এখানে আমার প্রায় শেষ পর্যায়ে এসেছে। বাংলাদেশের তরুণদের জন্য এই রাজনীতির অভিজ্ঞতা, আপনার যে সেনাবাহিনীর অভিজ্ঞতা, খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা, আপনার জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যে তরুণরা আসলে আগামীর ভবিষ্যৎ, আগামীতে নেতৃত্ব দিবে? তরুণদের প্রতি আমার অনেক আশা। তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের প্রতি আমার বক্তব্য হলো যে অন্ধভাবে কোনো রাজনৈতিক দলকে অনুসরণ করবেন না। বিবেক বিশ্লেষণ করে রাজনৈতিক দলে যোগ দিবেন এবং রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অন্ধভাবে সমর্থন দেবেন না। যেখানে সমালোচনা করে সেখানে সমালোচনা করবেন, যেখানে কোনো ভুলকে শুদ্ধ করার জন্য উদ্যোগ নেওয়া দরকার সেটিও করবেন এবং সবার উপরে দেশকে রাখতে হবে। বাংলাদেশের জন্য যেটি ভালো, সমাজের জন্য সেটি আমরা সবাই মেনে নেব। আমরা এই তরুণদের দিকে তাকিয়ে রয়েছি যে তারা ভবিষ্যতে যেমন দেশকে গণতান্ত্রিক পরিবেশ যেমন তারা রাখবেন, তেমনিভাবে একটি দুর্নীতিমুক্ত সমাজও তারা গড়ে তুলবেন এবং সবার উপরে যে আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। প্রত্যেকটি নাগরিকের, বিশেষ করে তরুণদের এ ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে, এটাই আমরা তাদের কাছ থেকে আশা করি। স্যার, আমি আবার আপনার ঈদের সময়কার, আপনার ব্যক্তি জীবনে ঈদ কেমনভাবে কাটে, ছোটোবেলায় কেমন কেটেছে এবং পরবর্তী রাজনৈতিক জীবনে এসেও এবং ব্যক্তি জীবনেও এখনকার বর্তমান ঈদটা কেমন কাটছে, কীভাবে কাটান আসলে? ছোটোবেলার ঈদ তো খুবই আনন্দমুখর। পিতা মাতার তখন জীবিত ছিলেন, তাদের ছায়াতলে আনন্দের সাথে ঈদ উদযাপন করেছি। পরিণত বয়সে বিশেষ করে পিতামাতা লোকান্তরিত হওয়ার পর সেই আনন্দ আর উপভোগ করতে পারিনি। তবুও এখন ছেলেমেয়েরা রয়েছে, আমার 2টি দৌহিত্র রয়েছে, নাতি রয়েছে, তাদের নিয়ে ঈদের দিনটি আনন্দের সাথে কাটাবার চেষ্টা করি। তবে ছেলেবেলার সেই আনন্দ এখন আর খুঁজে পাই না। আর নানা যাবতীয় সামাজিক রাজনৈতিক কাজে নানাভাবে ব্যস্ত থাকি। লোকজনের কোলাহলে আনন্দমুখর সময় খুব কমই পাই। তবে ঈদের আনন্দ আমরা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি সময় টিভির সকল দর্শককে ঈদ মোবারক জানাচ্ছি এবং সময় টিভির মাধ্যমে দেশের জনগণকেও ঈদের শুভেচ্ছা জানাই। আশা করি আগামী দিনগুলো সকলের জন্য আনন্দমুখর, আগামী দিনগুলোতে ঈদ যেন সবার জন্যেই আনন্দমুখর পরিবেশ নিয়ে আসে, এটাই কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আবারও আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ। সময় টিভির মাধ্যমে এই টিভির অগণিত দর্শক শ্রোতা এবং দেশবাসীকেও আমি ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক।